দিনের আলোর সমাপ্তি ঘটে। জাংকুকের জন্য শুরু হয়েছে আরেকটি বিষণ্ণতার সন্ধ্যা। সবাই বেখিয়নের রুমে আড্ডা আসর জমাতে ব্যস্ত। তখন রুমে প্রবেশ করে জাংকুক। তাকে দেখে বসা অবস্থা থেকে দাঁড়িয়ে যায় বেখিয়ন। আরে ভাইয়া, তুমি আমার রুমে? দেখতে এলাম, তোরা কি করিস? জাংকুক কথা শেষ করেই কায়ের পাশে বসে পড়ে। কায়ের দিকে তাকিয়ে মিহি হাসে জাংকুক। তার প্রত্যুত্তরে কায়েও হাসলো। এখানে দিনকাল কেমন কাটছে কাই? খুব ভালো ভাইয়া। চলে যাওয়ার পর আমি তোমাদের সবাইকে মিস করব। আমরাও তোমায় মিস করব। তোমাকে কিছু প্রশ্ন করি। আমার তোমার পরিবার সম্পর্কে জানার ইচ্ছে। তুমি কি আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে সাহায্য করবে? অবশ্যই ভাইয়া, বলো কি জানতে চাও? না, তেমন কিছু না। পরিবারের মাঝে তোমার প্রিয় ব্যক্তি কে? বাবা, মা, ফুপ্পি, আপুমণি সবাই আমার প্রিয়। তাদের ছাড়া আমার আর কে আছে? তোমাদের পরিবারের সবচেয়ে রাগী সদস্য কে? আমার পাপা। কেন, তোমার আপনি না? তে আপু তো রাগারাগি করে না, সারাদিন প্রফুল্ল থাকে। মাঝে মাঝে রাগে, তবে আবার ঠিক হয়ে যায়। তবে জানো সেদিন... কাই থেমে যায়। তার মুখটা কেমন চুপসে গিয়েছে। জাংকুক তার চুপসে যাওয়া ভাবটা ধরতে পেরে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়। সেদিন কি হয়েছিল কাই? পাপা যখন বাংলাদেশ আসার কথা বলল, তখন আপনি হঠাৎ রেগে যায়, পাপার সাথে মিসবিহেভ করে। কিন্তু আপনি এর আগে কখনো এমন করেনি। সেদিনের কাণ্ডে আমরা সবাই অবাক হয়েছিলাম। সে কিছুতেই গ্রামে আসবে না। যদিও ফুপ্পির কথা রাজি হয়ে আসলো, তখন অনন্তপুর থেকে কিছুতেই এই গ্রামে আসবে না। কায়ের কথায় জাংকুক বেশ ভালো করেই তের সম্পর্কে উপলব্ধি করেছে। প্রসঙ্গ যখন বারুদ জিয়ন জাংকুকের, তে তখন আগুন হয়ে দাউ দাউ করে জ্বলে ওঠে। এই আগুন আর বারুদ একসঙ্গে থাকলে নির্ঘাত বিস্ফোরণ হবে। একদিকে তের বিরোধ ভাব অনুভূতি, অন্যদিকে জাংকুকের হৃদয়ের অব্যক্ত ভালোবাসা কি করে প্রকাশ করবে সে? যদি বিস্ফোরণ থেকে জাংকুকের হৃদয় জমিনে ভালোবাসা নেমে আসে, তবে বিস্ফোরণই হোক। আজ দুপুরের পর মেয়েকে দু চোখে না দেখে মনটা খচখচ করছে সবিনের। ইয়ঞ্জনকে জিজ্ঞেস করলে জানতে পারে মেয়ে রুমেই আছে। তাই তিনি তেকে দেখার উদ্দেশ্যে তার রুমে পা বাড়ায়। লাল টুকটুকে শাড়িটি এখনো তের গায়ে। গায়ে কম্বল জড়িয়ে জড়সড় হয়ে বসে আছে সে। তার পাশে সুগা আর ইউনো অপরাধী মুখ করে বসে আছে। সরি তে, শাড়ি পরা নিয়ে তোর উপর জোরাজোরি করা আমার মোটেও উচিত হয়নি। সুগা, এবার কিন্তু আমার ভীষণ রাগ লাগছে। কতবার বলেছি নিজেকে অপরাধী বলবি না। আমি তো রেডি হয়েছিলাম, মাঝ থেকে কি হয়ে গেল নিজেও জানি না। কিন্তু সবটা তো আমার কারণেই হয়েছে। সুগার কথায় পাত্তা দিল না ইউনো, বরং তের দিকে পূর্ণ দৃষ্টি রেখে প্রশ্ন ছুড়ে দিল। সুগা, তুই চুপ থাক। তে, তুই তখন হাতে ওইভাবে বাড়ি দিলি কেন? তুই জানিস আঙ্কেল আন্টি জানলে আজ রক্ষে থাকবে না। তে থতমত মুখ নিয়ে তাকিয়ে আছে অন্যদিকে। এই মুহূর্তে কি বলবে সে? মিথ্যা প্রশ্ন সাজিয়ে সোজা সাপটা বলতে থাকে, আসলে এত চুড়ি ধীরে ধীরে খুলতে অসহ্য লাগছিল, তাই আছাড় মেরে ভেঙে ফেলেছি। বোকার মতো কথা বলবি না। হাত যে কতটা কেটেছে, কষ্ট এবার সহ্য কর। কার হাত কেটেছে? দরজার পাশ থেকে সবিনের কথায় লাফিয়ে উঠে সুগা আর ইউনো। তে চাতক পাখির মতো তাকিয়ে আছে তার বাবার দিকে। কি রে, তোরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আঙ্কেল ভিতরে আসুন, আমরা আড্ডা দিচ্ছিলাম। সবিন রুমে প্রবেশ করেই তের দিকে চোখ বোলায়। মেয়েটির কান্নারত ফোলা নাক, চোখ, মুখ দেখে তিনি বুঝেই যান কিছু একটা চলেছে এই তিনজনের মাঝে। কি রে মা, তুই এইভাবে বসে আছিস কেন? কিছু না পাপা, হঠাৎ আমার খোঁজে কেন? জরুরি কথা আছে নাকি? না, তোকে দেখতে এলাম। সবিন মেয়ের পাশে বসেন। হাত বাড়িয়ে তের কপালে হাত রাখতেই ভ্রু যুগল কুঁচকে নেয়। তোর গায়ে তো জ্বর, আমাদের বলিসনি কেন? আমি মেডিসিন নিয়েছি পাপা, সমস্যা নেই। বলছিলাম কি, আর কয়দিন থাকবো এখানে? চলো না ফিরে যাই আমরা। তের কথা তাল মেলালো ইউনো। ইয়েস আঙ্কেল, তে ঠিক বলেছে। ডিসেম্বর শেষ হয়ে এলো, আমার ক্রিসমাস আছে, আমাকে তো মাস্ট ফিরতে হবে। শুনেছি মেম্বরের ছেলে 2 সপ্তাহ পর আসছে। মানে কি বুঝতে পারছো বাবা? কাটায় কাটায় 3 তারিখে তিনি আসছে। তখনই আমাদের আলাপ আলোচনা শুরু হবে। তোমার অনুষ্ঠান 25 তারিখ।
কিছু না মনে করলে একটা কথা বলি। তুমি থেকে যাও বাবা, সেদিন বরং তোমরা ঢাকায় চলে যাবে, ঘুরে ফিরবে, দিনটি উদযাপন করবে। সুবিনের কথায় সম্মতি জানালো ইউনো। মেয়ের সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করে নিজের রুমে ফিরে যান সুবিন। তার বাবা হাতের ব্যান্ডেজ না দেখায় তে যেন হাঁপ ছেড়ে বাঁচল। রাতে খাবারের জন্য তে আর নিচে নামলো না, ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেল। ইউনো যাওয়ার আগে তে দরজা ভিড়ে চলে যায় আর তে মগ্ন গভীর ঘুমে। দরজা খোলা পেয়ে তে রুমে ঢুকে যায় অজ্ঞাত কোন ব্যক্তি। পিলপিল পায়ে এগিয়ে এসে থমকে দাঁড়ায় বিছানার সামনে। নিয়ন বাতির আলোয় তের মায়াবী মুখমণ্ডল তাকে অন্যরকম ঘুরে টানছে। ইস, কি যে মায়া এই মুখে, সহজে আকৃষ্ট করে। আই নিড ইউ তে, তবে সম্মুখে তোমায় চাইবার বহিঃপ্রকাশ আমি করতে পারবো না। যা করব সব আড়ালে, আমি অপেক্ষায়। অজ্ঞাত ব্যক্তিটি দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। রাত 3টার কাছাকাছি। জাঙ্কক আজ দু চোখের পাতা কিছুতেই এক করতে পারেনি। জেহব তাকে খুব অল্প সময় দিয়েছে তেকে মানাতে, কিন্তু কি করে করবে সে? গায়ের চাদরটা জড়িয়ে জাঙ্কক নিঃশব্দে তে রুমে প্রবেশ করে। ড্রিম লাইটের আলোয় চারিদিক স্তব্ধ নিরিবিলি পরিবেশে কোথাও যেন ফিসফিস করে কথা বলার আওয়াজ। জাঙ্কুক সতর্ক হয়, চারিদিকে আবারও চোখ বোলায়। ফিসফিসে আওয়াজের উৎস খুঁজতে গিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। রাতে হঠাৎ ঘুম কেটে যাওয়ায় ঘুমন্ত জিমিনকে ফোন করে বসে তে। শুরু হয়ে যায় দুজনের ফুসুর ফাসুর। কম্বলের নিচে গুটিসুটি মেরে কথা বলছিল তে। হঠাৎ ঘায়ের কাছে কারো তপ্ত শ্বাসে নড়ে ওঠে সে। তড়াক করে পেছনে ঘুরে তাকাতেই কম্বলের নিচে জাঙ্কুককে দেখে লাফিয়ে ওঠে। তাকে বসতে দেখে জাঙ্কুক দ্রুত তের ফোন হাতে নিয়ে নেয়। মোবাইল চেক করতেই জাঙ্কুক বুঝতে পারে এটি ইয়ঞ্জুনের ফোন। তের ফোন তখন জাঙ্কুক নিজেই ভেঙেছিল। এই, আমার ফোন দিন, অসভ্যতার লিমিট ক্রস করেছেন আপনি। ভিডিও কলে জিমিন অন্ধকারের মাঝে কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুক তড়িৎ গতিতে রুমের লাইট অন করতেই তেকে দেখে হতবিহ্বল হয়ে যায়। তেই নিজের অবস্থা বুঝতে পেরে দ্রুত কম্বল গায়ে জড়িয়ে নেয়। জাঙ্কুক চোখ বন্ধ করে ছোট করে শ্বাস ছাড়ে। আরে হচ্ছেটা কি? এই যে আপনি কে? ভিডিও কলে জিমিনের প্রশ্নে ঠোঁট বাঁকিয়ে হাসে জাঙ্কুক। হে মাই শালিকা। শালিকা? ইয়েস, তোমার জিজু হই। তুই তোমার ফ্রেন্ড, আমার হুবু বউ। খুব শীঘ্রই আমরা বিয়ে করছি। জাঙ্কুকের বেল্লিক কথায় রেগে যায় তে। কি হচ্ছে কি? আপনি এসব কি বলছেন? একদম উল্টোপাল্টা কথা বলবেন না। জাঙ্কুক তের কথায় পাত্তা দিল না, বরং জিমিনের সাথে কথা চালিয়ে গেল। তুমি জানো না শালিকা, তে হয়তো লজ্জায় বলেনি। কি বলেন এইসব? আমি কিছুই জানলাম না। ইউনো সুগা আমাকে কিচ্ছু বলেনি। আরে লুকিয়ে লুকিয়ে প্রেম চালিয়ে যাচ্ছি, তাদের বলার দরকার নেই। তোমার ফ্রেন্ড আমার সাথে রেগে আছে, বুঝলে? এখন বলছে বিয়ে করবে না। একটু বুঝিয়ে বলো, আমার মতো সুদর্শন ছেলেকে বিয়ে না করে থাকা যায়? হেই তে, তুই বিয়ে করিস না, ছেলেটাকে আমার দিকে ছুঁড়ে মার। জিমিনের কথায় ফোন কেটে দিল জাঙ্কুক। তের দিকে তাকিয়ে চোখ ছোট করে বলে, দেখলে তোমার ফ্রেন্ড আমায় দেখিয়ে ফিদা, আর তুমি আমায় পাত্তা দাও না। হাউ ফানি। এসব পাগল ছাগলকে দেখলে কোনো ভালো মেয়ে ফিদা হয় না, যত সব। এত রাতে আমার রুমে কি? হ্যাঁ, দেখতে এলাম তুমি কি করছো। দেখা হয়েছে এবার, যান। জাঙ্কুক গেল না, বরং তের সামনে এগিয়ে আসলো। বলেছিলাম শাড়িটা চেঞ্জ করতে, তবে এখনো পরে আছো কেন? একটু আগে তো আমার হার্ট অ্যাটাক করিয়ে ছাড়তে। ইচ্ছে হয়নি তাই করিনি। তখন হাতে ওইভাবে চুড়িগুলো আছাড় দেওয়ার কারণ কি? বুঝাতে চাইছো তুমি রাগী, তোমার রাগ বেশি? তে উত্তর দিল না, বরং জাঙ্কুকের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে রাগ দেখে বলল, আপনার দাদাকে আমি বিচার দেব। কেমন নাতি তার, রাত দুপুরে অন্য মেয়ের রুমে না বলে চলে আসে। আমার দাদা জান কি বলেছে জানো? বলেছে তোমায় যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে যেন বাড়িতে আনি, আর যদি তোমার বাবা রাজি না হয় তবে তোমাকে আর তোমার বাবাকে তুলে আনবে বিয়ের আসরে। তে উত্তর দিল না, রাগ দেখিয়ে কম্বল টেনে বিছানায় শুয়ে যায়। হঠাৎ করে মাথাটা ধরেছে ভীষণ, তাই এই মুহূর্তে তের তর্ক করার মুড নেই। জাঙ্কুক তের পাশে শটান হয়ে শুয়ে যায়। এসব কি? এখানে শুয়ে আছেন কেন? তোমার হাতটা দাও। তে ভ্রুকুচকে হাতটা বাড়িয়ে দিল। তৎক্ষণাৎ জাঙ্কুক তার 5 আঙ্গুল তের আঙ্গুলে মুষ্টিবদ্ধ করে নেয়। আর একটা সাউন্ড করলে তোমার আম্মুর মোবাইলটাও ভেঙে দেব। চুপচাপ ঘুমাও।
অন্ধকার একটি কক্ষে দীর্ঘ কয়েক বছর বন্দী সে। দূর থেকে গানের আওয়াজ চাতক পাখির মতো চারিদিকে চোখ বোলায়। কান খাড়া করে বেশ কয়েকটি মেয়ে ছেলে জোরে জোরে কথা বলার শব্দে আরও বিছানায় কুণ্ডলি পাকিয়ে বসে। তখনই দরজা খোলার শব্দে আবারও উঠে দাঁড়ায় সে। তার সামনে মধ্যবয়স্ক একজন ব্যক্তি খাবারের থালা এগিয়ে দিয়ে বলে, খাইয়া লও, রাত বহুত হইছে, খাওয়ান দিতে ভুইলা গেছিলাম, মেলা কাম। লোকটির কথায় ব্যক্তিটি ঠোঁটের কোণে হাসির আভাস পাওয়া যায়। মনে সংশয় মেটাতে দ্রুত প্রশ্ন করে সে, জাঙ্কুকের কি বিয়ে নাকি আজকে? খুশি হয়ে লাভ নাই, আজ জাঙ্কুক ভাইজানের বিয়া না। তবে তবে এত গান বাজনা, এই হুল্লোড় কিসের? বছরের শেষ বিদায় দেওয়ার লাগে এত আয়োজন, আমি যাইগা, কাম আছে বহুত। লোকটি আবারও নিজ গন্তব্যে ফিরে যায়। অবরুদ্ধ ব্যক্তিটি খাওয়ার থালাটা হাতে নিয়ে গ্রোগ্রাসে খেতে থাকে। গত কয়েক বছরে এই জীবন মঞ্জিলে এত জোরে গান বাজনা হই হুল্লোড় দেখা যায়নি। সবাই জাঙ্কুকের ভয়ে তটস্থ থাকতো। নিয়ম করে চলাফেরা ছিল তাদের সকলের অভ্যাস। কিন্তু আজ সবটা পাল্টে গিয়েছে জীবন মঞ্জিলে। সুগার ইউনো পাল্টেছে আজ সেই নিয়ম। গানের তালে তালে ছাদে সবাই মিলে নেচে গিয়ে মাতিয়ে তুলেছে। জাঙ্কুক দূরে চেয়ারে বসে তের কাণ্ড দেখছে। নাচের তালে তালে হুটহাট আছাড় খেয়ে সুগা কিংবা ইউনোর সাথে ধাক্কা লাগছে। আবার কাই, বেখিয়ন, সুচি হাত ধরে নেচে যাচ্ছে। কে বলবে এই ছেলে মেয়েগুলো এতটা চরমী? সবসময় তো জাঙ্কুকের সামনে ভদ্র হয়ে চুপচাপ থাকে। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়। ক্লান্ত শরীরটা জাঙ্কুক বিছানায় এলিয়ে গাঢ় করে শ্বাস ছাড়ল। আজ থেকে ভালোভাবে গানের মাধ্যমে সাহায্য করেছে, তাতে বেশ খুশি জাঙ্কুক। রাত প্রায় শেষ হতে চলল। আড্ডা মস্তি শেষে তে রুমের দরজা খুলতেই হাতে টান পড়ায় সহসা ঘুরে তাকায়। ইউনোকে দেখে কিছুটা স্বস্তির শ্বাস ছেড়ে ধমকে সুরে বলে, সমস্যা কি, এভাবে টান দিলে কেন? বলেছি না সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আয় আমাদের রুমে। তেই বিরক্তির মুখ নিয়ে ইউনোর পিছু পিছু তাদের রুমে যায়। দরজা খুলতেই চাপা আর্তনাদ করে ওঠে তে। একদরে রুমে ঢুকে ঝাঁপিয়ে বসে যায় বিছানার উপর। টেবিলের সামনে সাজিয়ে রাখা ওয়াইন হুইস্কির বোতলের দিকে তাকিয়ে তে আবারও লাফিয়ে ওঠে। তোরা কোথায় পেলি এইসব? সারপ্রাইজটা কেমন দিলাম? পুরাই জোস। আগে বল কোথায় পেলি, পাপা দেখলে কিন্তু মেরেই ফেলবে আমায়। ঢাকায় গেলাম যে, আসার সময় নিয়ে এসেছি, চাপ নিস না। 2 প্যাগ নিয়ে রুমে দরজা বন্ধ করে ঘুমিয়ে যাবে। হুটহাট 1-2 বার মাতাল না হলে চলে না। সুগার কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো তে। 3 জনে 3টে গ্লাস তুলে নিয়ে চিয়ার্স বলে আরো একবার আড্ডায় মেতে উঠলো। ঘুমের ঘরে চোখটা লেগে আসছিল জাঙ্কুকের। তৎক্ষণাৎ দরজায় ঠক ঠক আওয়াজে দরজা খোলার উদ্দেশ্যে বিছানা থেকে নেমে যায়। কে এসেছে এই মুহূর্তে? দাদাজান নয়তো নাকি বাবা? ভাবনার মাঝেই দরজা খুলে সামনে তেকে দেখি চমকে যায়। কি সমস্যা? এত রাতে আমার রুমে কি? একটু আদর করে কথা বললে কি হয়? তে ঠোঁট উল্টো কথায় জাঙ্কুকের মনে সন্দেহের বাতি জ্বলে যায়। ভ্রুকুচকে তের দিকে এগিয়ে আসতেই উটকো গন্ধ নাকে লাগে। তুমি ড্রিঙ্কস করেছো তে? জাঙ্কুকের ঝাঁঝালো কণ্ঠে ফ্যাস ফ্যাস করে কেঁদে ওঠে তে। নিরিবিলি পরিবেশে তের ফ্যাস ফ্যাসে কান্নার আওয়াজ সবার কানে যাবে বলে জাঙ্কুক দ্রুত তের মুখ চেপে ধরে। চুপ, এইবারে সবাই জেগে যাবে, তোমার রুমে চলো। জাঙ্কুক নিজের রুমের দরজাটা ভিড়ে তেকে নিয়ে দ্রুত তার রুমে চলে যায়। এই রুমের দরজাটা বন্ধ করে জাঙ্কুক তাকে ছিটকে দূরে সরিয়ে দেয়। এই বাড়িতে মদ আনার সাহস কার হলো? জাঙ্কুকের ধমকে কেঁপে উঠে তে আমতা আমতা করে বলে, সুগা আর ইউনো। তোমাদের আমি এই বাড়িতে হই হুল্লোড় করতে দিয়েছি মানে এই না যে যা ইচ্ছা তাই করবে। মদ আনার মতো সাহস করে তোমরা মোটেও ভালো করনি। তাই প্রত্যুত্তর করলো না, ঠোঁট উল্টে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। চুপচাপ ঘুমিয়ে যাও, আমি আমার রুমে গেলাম। জাঙ্কুক যেতে নিলেই তে আবারও তাকে টেনে ধরে। না না, আমি একা থাকবো না, আমাকে নিয়ে যাও, আমি একা থাকবো না। আরে আজব, এমন নাটক করার মানে কি? জাঙ্কুক রাগের মাথায় আবারও থেকে ধমক দেয়, যার দরুনে দুপা পেছিয়ে যায় তে। তার চোখের কোণে চিকচিক করে নোনা জল। জাঙ্কুক তার দিকে তাকিয়ে নিজেকে ধাতস্থ করে নেয়। তে যে এখন সজ্ঞানে নেই তা বুঝতে পেরে তার মাঝে অনুতপ্তের আভাস দেখা যায়।